বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গতকাল ২৬শে এপ্রিল দেশ জুড়ে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়েছে। সেই বিচারে আমাদের পশ্চিমবাংলাতেও দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হলো। পশ্চিমবাংলায় ৪২টা লোকসভা কেন্দ্রের ভোট হবে ৭ দফাতেই। সমগ্র দেশেও ৫৪৩টা বা ৪৫টা লোকসভা কেন্দ্রের ভোটও হবে ৭ দফাতে, অর্থাৎ ৪২টা লোকসভা কেন্দ্র ৭ দফাই হবে, আর সারা দেশ জুড়ে যে ভোট হবে সেটাও ৭ দফাতেই হবে। দ্বিতীয় দফার ভোট সমাধা হয়ে গেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা শুরু হয়েছে, কিভাবে কোন ভোট কিভাবে পড়েছে, কার পক্ষে গেছে, কার বিপক্ষে গেছে। এ সবই হচ্ছে আমাদের একটা পারসেপশন। আমরা চিন্তা ভাবনা করছি, ধারণা থেকে একটা কথা বলছি আপনাদের সামনে। তার মানে এটা নয় যে জনগণ যে কাজটা ইভিএম এ বন্দি করে দিয়েছে, যে তার যে জনাদেশ ইভিএম এ যে বন্দি হয়েছে, সেই বন্দি ইভিএম এর যে খোলা হবে ৪ঠা জুন, তবেই জানা যাবে যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতিটা কোন দিকে। বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন রকমভাবে বলছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন নরেন্দ্র মোদী অনেক ব্যবধানে এগিয়ে গেল, কেউ বলছেন যে না, রাহুল গান্ধী বা ইন্ডিয়া জোট এগিয়ে গেল। যাই হোক, সর্বোপরিতে ভারতবর্ষের যে পরিস্থিতি, সমগ্র দেশ জুড়ে গতকাল ১৩টা রাজ্যে ভোট হয়েছে। ১৩ রাজ্যে ভোটের মধ্যে আমরা যদি কেরলকে ছেড়েও দিই, অর্থাৎ কেরলের সেই অর্থে বিজেপি কিছু করতে পারবে না, সেখানে ইন্ডিয়া জোটই তার আসন ভাগাভাগি করে নেবে। তারপরে যদি আমরা দেখি, আরেকটু পিছিয়ে আসি, কর্ণাটক এবং এই সকল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, এইসব রাজ্যগুলো দেখতে দেখতে ১৩টা রাজ্য যদি হিসাব করতে বলি, জম্মু কাশ্মীর, সার্বিকভাবে আমরা হিসাব করলে দেখব যে তুলনামূলকভাবে মানুষের ভোট দেওয়ার আগ্রহ কমছে। কেন এই আগ্রহটা কমছে তা নিয়ে আমরা একটা সময় আলোচনা করব। তবে এই ভোট দেওয়ার আগ্রহ কমার পেছনে, কমার নেপথ্যে অন্য সংকেত কাজ করছে, এ বিষয়ে কোনো সন্দেহ থাকার জায়গা নেই। বিশেষ করে যেটা মানে বিশেষজ্ঞরা বলছেন, বিশেষজ্ঞরা যারা এই বিষয়ে যারা জ্ঞান রাখেন, তারা বিভিন্ন চ্যানেলে যেভাবে বলছেন যে এই যে ভোটের সংখ্যা কমে যাওয়ার ফলে এটা ক্ষতি হবে বিজেপির। আব কি বার ৪০০ পারে নাড়া দিয়া, অর্থাৎ স্লোগান দিয়া যে বিজেপি এখন আর সেই অর্থে ৪০০ পারের স্লোগান আর দিচ্ছেন না। বিশেষ করে বিজেপির স্টার প্রচারক নরেন্দ্র মোদী এখন হিন্দু মুসলমান মেরুকরণ করতে নেমে পড়েছে। কেন হিন্দু মুসলমান মেরুকরণ করছেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করা যেতে পারে, তবে সেটা একটু দেরি হবে, কারণটা পরিস্থিতিটা আরেকটু আমরা দেখে নিতে চাইছি যে কোন দিকে যেতে চাইছে। তো প্রথম দফার নির্বাচনের পরেই আপনারা দেখবেন যে নরেন্দ্র মোদী তার সুর পাল্টেছে, মেরুকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। যদিও সৌভাগ্যের বিষয় এখনো পর্যন্ত দেশের মানুষ সেই অর্থে মেরুকরণে আকৃষ্ট হয়নি, অর্থাৎ হিন্দু মুসলমান বিভেদ তৈরি করে যে ভোটের বাজার গরম করার যে প্রবণতা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ছিল, সেই প্রবণতাতে মানুষ নাক গলাচ্ছে না বা মাথা গলাচ্ছে না। তারা ভাবছে বেকারত্ব কিভাবে কাটবে, আর্থিক সমৃদ্ধি কিভাবে হবে, দেশের উন্নয়ন কিভাবে হবে, আমার বাড়ির ছেলেটা কিভাবে চাকরি পাবে, আমাদের দুমুঠো ভাতের ব্যবস্থা কিভাবে হবে, এই মূল্যবৃদ্ধি যে হচ্ছে সেই মূল্যবৃদ্ধি কিভাবে কমবে, এইটা নিয়ে এখন দেশের মানুষ চিন্তা করছে বেশি বলে আমাদের মনে হয়েছে। যাই হোক, সামগ্রিক দেশে গতকাল যে ভোট হয়েছে ৮৮টা আসনে, তার আগে মানে অর্থাৎ এর আগের দিন যে ১৯শে এপ্রিল যে ভোট হয়েছিল, সেখানে আমরা দেখব ১০২টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। সময়ের বিচারে বা মানে আসনের বিচারে আমরা দেখলাম যে ১৯০টা আসনের ভোট হয়ে গেল। এখন কে কোথায় দাঁড়িয়ে আছে সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেজন্যই আমরা পশ্চিমবাংলার ক্ষেত্রে গতকাল যে ৩টে লোকসভা আসনে ভোট হয়েছে সেটা নিয়েই মূলত আমরা আলোচনা করব, একটু বিস্তারিত আলোচনা করব, ধৈর্য ধরে শুনবে। কারণ অনেকেই লিখছেন যে আমি কোনো বিখ্যাত ব্যক্তি নই যে আমার কথা আপনারা শুনবেন, এটা যেমন বাস্তব কথা, কিন্তু একটা কথা মনে রাখবেন, অন্যান্য ইউটিউব চ্যানেল যেভাবে একতরফা কথা বলেন, আমরা ঠিক সেভাবে একতরফা কথা বলি না। আমরা তথ্য
সামগ্রী দেখিয়ে মানে তথ্য পরিসংখ্যানগুলো তুলে ধরে আপনাদের কাছে বিচারের জন্য দিই। আমরা এটা বলবো না আন্দাজে বা আমরা মানে চাপিয়ে দেব না যে রায়গঞ্জ বিজেপি পেয়ে যাবে, কোন অঙ্কে বিজেপি পাবে সেই বিস্তারিত ব্যাখ্যাটা আমরা করব। আমরা কোথাও বলবো না যে রায়গঞ্জ বিজেপি পেয়ে যাবে, বিজেপি পেয়ে যাবে। কেন বলবো বিজেপি পেয়ে যাবে? তার একটা কারণ থাকবে তো। আমরা যদি 2021-এর বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বলি কংগ্রেস বামেরা এবারে সব মুছে যাবে, তাহলে তো ভুল তথ্য হবে। 2021-এর বিধানসভার যে পারসেপশন, যে ধারণা থেকে বিধানসভা ভোটটা সংখ্যালঘুরা তৃণমূলকে দিয়েছিল, এখন কেন দিবে সেই ধারণা থেকে? সেটা তো পাল্টে গেছে। 2021 আর 2024 3 বছর অতিবাহিত হয়েছে। এই কথাগুলো অন্য চ্যানেলগুলো আপনাদের দেবেন। এবং আমি যে সকল সাংবাদিককে অত্যন্ত শ্রদ্ধা করি, তারাও দেখছি ইদানিং একতরফা ভাবেই কথা বলছে, যদিও গ্রাউন্ড রিয়েলিটি অর্থাৎ মাটির কথা আলাদা হচ্ছে। যাই হোক, আপনারা অনেকটা বিরক্ত বোধ করবেন, তবে সরাসরি আমরা চলে যাচ্ছি। আমরা এর আগের দিনই যে 3টে লোকসভা কেন্দ্রের কথা বলেছিলাম 19 এপ্রিল ভোটের আগের দিন যে বলেছিলাম, তাতে আমরা দেখিয়েছিলাম যে 3টে লোকসভা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3টে লোকসভা কেন্দ্রতে গতবার 2019-এ বিজেপি পেয়েছিল। এবং কি বিজেপি, আমরা এই যে 2014-এর লোকসভা নির্বাচনটা দেখি, 14 থেকে 2016, 2019 এবং 2021 এবং 2024, এই পরম্পরাটা দেখতে পাবেন যে ভোটের শিফটিংটা খুব অদ্ভুতভাবে হচ্ছে। অর্থাৎ আজকে যে ভোটটা বামেরা পেল, সে ভোটটা শিফট হয়ে 2014 থেকে 2019-এ চলে গেল পুরোপুরি বিজেপির দিকে, যার ফলে বিজেপি জয়যাত্রা অব্যাহত রইল। এবং কংগ্রেস, যেহেতু 2019-এ কোনো জোট হয়নি উত্তরবঙ্গে, বাম কংগ্রেস জোট হয়নি, সেই জন্য কংগ্রেস দুর্বল হয়ে গেল। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা 3টে লোকসভা নির্বাচনের সম্পর্কে আমরা আগাম সমীক্ষা করেছিলাম। সৌভাগ্যের বিষয় হচ্ছে একটাই, যে আমাদের সমীক্ষা করার পরে অনেক চ্যানেল দেখবেন ঘুরে যাচ্ছে, আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। যেমন ধরুন, বেশ কয়েক মাস ধরে যে বিভিন্ন চ্যানেলগুলো সমীক্ষা করতে শুরু করলো, সমীক্ষাতে কোথাও বলা হলো না যে রায়গঞ্জের ভিক্টর কোনো ফ্যাক্টর হবে। হঠাৎ দেখা গেল ভোটের 4 দিন আগে, অর্থাৎ গতকালের ভোট হয়েছে ওই কেন্দ্রে, 26 এপ্রিল ভোট হয়েছে, ঠিক 3-4 দিন আগে থেকে বলতে শুরু হলো বিভিন্ন চ্যানেলগুলো যে রায়গঞ্জে ফ্যাক্টর হবে ভিক্টর। তার আগে পর্যন্ত কেউ বলছিল না। এগুলো মাথায় রাখবেন। অর্থাৎ আমরা হয়তো আমাদের কোনো সামগ্রী নেই, আমাদের চাকচিক্য নেই, আমাদের অনেক বিষয় দেখানোর নেই। হ্যাঁ, আমরা দেখাতে চাইনি এই জন্যই যে আমাদের এটা পেশা নয়, আমি এটা নেশা থেকে করছি। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমি জানি যে কোন পরিস্থিতিটা কোন জায়গায় যেতে পারে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র। আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন। কারণ এই কথাই বলছি যে আমরা সমষ্টির স্বার্থে কাজ করছি। আমার নিজের কোনো দায়বদ্ধতা নেই, যেটা করতেই হবে। আমি না করলে অনেক বড় লিডার হয়ে যেতে পারবো, অসুবিধা কিছু হয় না আমার। কিন্তু আমি যেটা করতে চাইছি যে দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা কোন পথে গেলে, কোনটা সত্য পথ, কোনটা নিরপেক্ষ পথ, কোনটা মিডিয়া যা বলছে মিডিয়ার সঙ্গে বাস্তবের জমিতে কত তফাৎ, মিডিয়া পারসেপশন তৈরি করে দিয়ে কিভাবে একটি রাজনৈতিক দল বা দুটি রাজনৈতিক দলকে প্রশ্রয় দিয়ে চলছে, হয় বিজেপি নয় তৃণমূল, এই যে প্রবণতা তৈরি করছে, সেটারকে ভাঙার আমরা চেষ্টা করছি, মাত্র বাস্তবটা বলার চেষ্টা করছি। যাই হোক, এবারে 3টে লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। এবারেও 3টে লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। ভোটের শতাংশে গতবারে পড়েছিল, অর্থাৎ গতবারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার যদি আমরা দেখি, প্রায় 82% উপরে ভোট পড়েছিল। এবারে কিন্তু 72% ভোট পড়েছে। তো যাই হোক, যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাতে ভোট পড়ার প্রবণতা বরাবরই ভালো, এবারেও ভালো। সামগ্রিক দেশের তুলনায় পশ্চিমবাংলায় ভোটের যে মানে পরিসংখ্যান, ভোটারদের এগিয়ে এসে ভোট দেওয়ার যে প্রবণতা, যথেষ্ট পরিমাণে ভালো বলে আমরা মনে করছি। এটা আমাদের গণতন্ত্রের পক্ষে এবং আমাদের বাংলার পক্ষে খুবই গর্বের বিষয় এবং দেশের গণতন্ত্রের পক্ষে গর্বিত আমরা। যেহেতু সমগ্র দেশ জুড়ে যেখানে মাত্র 60% ভোট পড়েছে, সেখানে আমাদের পশ্চিমবঙ্গ একাই 72% ভোট পড়েছে গতকালে পড়েছে। তো আমরা পরিসংখ্যানটা পুরো পাইনি, পেলে হয়তো আরেকটু বাড়বে। তো এবারে আমরা আলোচনা করব যে 3টে লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে গতকাল। কোন কোন কেন্দ্র ভোট হয়েছে? দার্জিলিং লোকসভা কেন্দ্র, আমরা এই দেখি দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে আপনার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র, তার পাশেই রায়গঞ্জ লোকসভা। তারপরে আমরা দেখব ভোট হয়েছে বালুরঘাট লোকসভা কেন্দ্রে।
তো আমরা দেখব 2014 সালে এই কেন্দ্রগুলো কে কোথায় কোন অবস্থানে ছিল। দার্জিলিং লোকসভা কেন্দ্র বরাবরই বামেদের বরাবরই মানে ওখানে গোর্খারা যাকে সমর্থন করে তারাই মূলত দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়যুক্ত হয়। এটা যেমন বাস্তব ঘটনা, সেই ভিত্তিতেই ভোটটা হয়। দার্জিলিং লোকসভা কেন্দ্রে আমরা দেখব যে 2014 সালে মানে 2014 সালে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছিল ওখান থেকে। তো বিজেপি প্রার্থী 4,88,257টা ভোট পেয়েছিল। টিএমসি প্রার্থী ভোট পেয়েছিল 2,91,018টা এবং আদার্স পেয়েছিল 1,67,186টা। এটা হচ্ছে 2014 যে ফলাফল, সেটা আমরা দেখব। 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি, কি দেখব? 2016 বিধানসভা ফলাফলে দার্জিলিং লোকসভা কেন্দ্রে, অর্থাৎ 7টা বিধানসভা কেন্দ্র নিয়ে যে লোকসভা, 2016তে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট একসঙ্গে হয়েছিল। আপনারা সকলেই জানেন, একসঙ্গে জোট করে তারা লড়াই করেছিল। সেখানে বিজেপি পেয়েছিল 1,12,634টা ভোট, টিএমসি পেয়েছিল 3,70,964টা ভোট এবং আদার্স পেয়েছিল 5,33,778টা ভোট। অর্থাৎ বাম কংগ্রেস জোট দার্জিলিং লোকসভা কেন্দ্রে 2016তে এগিয়েছিল সামগ্রিকভাবে। এরপর আমরা দেখি 2019-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল। 2019-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। সেখানে আমরা দেখব বিজেপি পেয়েছে 7,50,760টা ভোট, টিএমসি পেয়েছে 3,36,624টা ভোট, আদার্স পেয়েছে 65,186টা ভোট। অর্থাৎ 2019-এ হঠাৎ করতেই বাম কংগ্রেস গায়েব হয়ে গেল, মাঝখান থেকে বাম কংগ্রেসের পুরো ভোটটা চলে গেল বিজেপির দিকে। এরপর আমরা দেখব তারপরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। তারপর আমরা দেখব 2021-এর বিধানসভা নির্বাচনের যে ফলাফল। 2021-এর বিধানসভা নির্বাচনের যদি ফলাফলটা আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে অনেকটা ভোটের ব্যবধানে আমরা এগিয়ে রয়েছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়েছিল 5,22,635টা ভোট এবং টিএমসি পেয়েছে 3,25,584টা ভোট। আর আদার্স পেয়েছে সেটা হচ্ছে গোর্খা জনমুক্তি মোর্চা বলে যে সংগঠনটা ছিল, তারা পেয়েছিল, টোটাল পেয়েছে যেই ভোটটা, সেটা কয়েকটা কেন্দ্রে মিলিয়ে প্রায় 1,10,15,000 মতো ভোট পেয়েছে। এটা গেল আমরা যদি দেখি যে 2021 পর্যন্ত, এবং 2024-এও এই কেন্দ্রটা একবারে সরাসরি বিজেপির ফেভারে আছে। বিজেপি জিতবে, ভোটের শতাংশের মার্জিন এদিক ওদিক হতে পারে, এর বাইরে কিছু হবে না। কারণ যেহেতু ওখানে বিজেপির একটা গ্রুপ বিক্ষুব্ধ হয়ে রাজু বিস্তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই হেতু হতে পারে যে ওখানে কিছু একটা মানে ভোট কমতে পারে বিজেপির, কিন্তু বিজেপি হারবে না। এরপরে আমরা যদি দেখি সেই একই, যদি আমরা একটু লক্ষ্য রাখি যে 2014-তে কে কোন অবস্থানে ছিল রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, সেটা যদি আমরা একটু লক্ষ্য রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে কি অবস্থার মধ্যে আমরা দেখতে পারবো যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেতে গতবারে মানে 2014-তে বিজেপি পেয়েছিল 2,03,131টি ভোট, আর টিএমসি পেয়েছিল 1,92,634টি ভোট, আর আদার্স পেয়েছিল অর্থাৎ সিপিএম বামফ্রন্ট পেয়েছিল 3,17,515টি ভোট। 2014 সালে এখান থেকে মোহাম্মদ সেলিম পার্লামেন্টে যায়। আমরা এটা যদি দেখি 2016-তে কি পেয়েছিল, 2016-তে আমরা যদি দেখি রায়গঞ্জে বিজেপি পেয়েছিল 2,49,009টা ভোট, আর টিএমসি পেয়েছিল 4,36,083টা ভোট, আর লেফট কংগ্রেস পেয়েছিল 4,31,519টা ভোট। অর্থাৎ লেফট কংগ্রেস যোগ করলে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 2016-তেও এগিয়েছিল কংগ্রেস, বামফ্রন্ট এবং কংগ্রেস এগিয়েছিল। এবার আমরা দেখি যে 2019-এ কি অবস্থায় ছিল। 2019-এ যে অবস্থাটা ছিল সেটা হচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বিজেপি পেয়ে যায় 5,11,652টি ভোট, আর টিএমসি পায় 4,51,078টি ভোট। সেই মুহূর্তে মোহাম্মদ সেলিম পেয়েছিলেন 1,81,000 ভোট,
আর দীপা দাস মুন্সি আলাদা আলাদাভাবে লড়েছিল কংগ্রেস এবং সিপিএম, সেই জন্য তারা পেয়েছিল 83,000 ভোট। অর্থাৎ সেখানেও দেখা যায় 2,60,000-এর মতো ভোট গতবারে 2019-এও বাম কংগ্রেস এখানে পেয়েছিল। তার 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখেও যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ওখানে 2021-এর যে বিধানসভা নির্বাচন সেই নিরিখে অনেকটা ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আবারও বলি যে 2021-এর বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেটার সঙ্গে আমরা যদি গুলিয়ে ফেলি তাহলে ভুল হবে, যে ওখানকারের মুসলমানরা সেই সময় একাধিকভাবে মানে একতরফাভাবে কাকে সমর্থন করেছিল, একতরফাভাবে সমর্থন করেছিল প্রকৃতপক্ষে মানে আমাদের একতরফাভাবে সমর্থন করেছিল তৃণমূল কংগ্রেসকে মুসলিমরা। তাই জন্য আমরা দেখবো যে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে প্রায় 8,000 ভোট বেশি পেয়েছিল, অর্থাৎ বিজেপি পেয়েছিল 90,000 আর এ পেয়েছিল 98,000। গোয়ালপুকুরে 73,000 ভোটে জিতেছিল, চাকুলিয়ায় 33,000 ভোটে জয়লাভ করেছিল, করণদিঘিতে প্রায় 36,000 ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, হেমতাবাদে 27,000 ভোটে জিতেছিল এবং কালীগঞ্জে 21,000 ভোটে, রায়গঞ্জে 20,000 ভোটে। সার্বিকভাবে বিজেপি পেয়েছিল 5,41,107টা ভোট এবং তৃণমূল কংগ্রেস পেয়েছিল 6,77,956টা ভোট। এইটাকে কাজে লাগিয়ে একটা গ্রুপ বলার চেষ্টা করছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটা হেরে যাবে। আবারও বলছি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভিক্টর ফ্যাক্টর এবং ভিক্টর জিতে যাওয়ার সম্ভাবনা প্রায় 90% উজ্জ্বল। কম ভোটের ব্যবধানে হলেও আলী ইমরান ভিক্টর ওখান থেকে জেতার সম্ভাবনা উজ্জ্বল। কারণ আমি দেখালাম যে 2014, 2016, 2019 এবং 2021 এই চারটে যে নির্বাচন পরপর হয়েছে সেখানে দুটোতেই এগিয়েছিল বাম কংগ্রেস জোট। তো বাম কংগ্রেস জোট যখন হয়েছে সেই জোটের ভোটটা শিফট হবে একদিকে, অন্যদিকে হচ্ছে এই পারসেপশনে দাঁড়িয়ে মুসলিমরা এখন কেন্দ্রে বিজেপি থাকবে, মোদি ভার্সেস কংগ্রেসের লড়াই হবে, অর্থাৎ মোদিকে দেবে না বিজেপিকে দেবে। এই পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিটা সামনে আসার পরে আরও বেশি সংকটে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস। এরপরে আমরা দেখব যে যেটা দেখব সেটা হচ্ছে, আপনারা জানেন যে বালুরঘাট লোকসভা কেন্দ্রে গত ইলেকশনে মাত্র 2019 33,000 ভোটে জিতেছিলেন বালুরঘাটের সুকান্ত মজুমদার, কিন্তু বাস্তবিকই এবারে সুকান্ত মজুমদারের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সম্ভবত এই কেন্দ্রে যদি বামেরা প্রচুর ভোট পেয়েছিল, আগে অনেকটাই ভোটে এগিয়েছিল। আমরা যে 2014 দেখি, 2016 দেখি, 2014-এর একটা পরিসংখ্যান নিলেই আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হবে বলে মনে হয়। বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। 2014-তে বালুরঘাট লোকসভা কেন্দ্রে 2014-তে 3,02,677টি ভোট পেয়েছিল বামফ্রন্ট। তো সেই অঙ্কে 2019-এ এবং 2019-এ যেভাবে জিতেছিল সেটা আমরা জানি যে ওখানে ভোট কাটাকাটির অঙ্কে জয়লাভ করেছিল আমাদের সুকান্ত মজুমদার। এবারে চ্যালেঞ্জের মুখে সুকান্ত মজুমদার এই জন্যেই যে বিপ্লব মিত্রের মতো নেতা ওখানে পড়ে দাঁড়িয়েছেন, বহু পুরোনো কংগ্রেস নেতা, এবং পরবর্তীকালে উনি যদিও একবার বিজেপি গিয়েছিলেন আবার তৃণমূলে ফিরে এসেছেন। যাই হোক, এই সামগ্রিক পরিস্থিতি দেখলে পারে 3টে লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি 3টেই দখলে ছিল। এবারে একটা তো শিওর পাবে, একটা দার্জিলিংটা পাবে, বাকি দুটো অনিশ্চিত হয়ে যাচ্ছে। অর্থাৎ বিজেপির উত্তরবঙ্গে জয়যাত্রা রুখে দিচ্ছে বামেরা। এ কথা বলতে